আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তবে বাবা যেন উঠে না যায়, তাই তাড়াতাড়ি করে জানালার পাশে এসে দাঁড়িয়ে মাকে ডাকতে যাব। তখনই হঠাৎ শুনলাম মা ফিসফিস করে ফোনে বলছে, শোন, খুব সাবধান, পুলিশের কাছে বুঝে শুনে কথা বলবি। আমরা সকাল হলেই রওনা দেব। তোর বাবার সংবাদ শুনে সে যে পাথর হয়েছে, নড়ার নামও নেই। এই মেয়ে সারা জীবন আমাকে জ্বালিয়ে মেরেছে। তোর বাবার খালি তাকে নিয়েই চিন্তা। যত সব ফাজলামো। এত ভালো প্রস্তাব, তোকে বিয়ে দেওয়ার কি শখটাই না ছিল আমার। কিন্তু হলো কার? ওই মেয়ের। বড় ঘরে বিয়ে হবে, তাই সব টাকা খরচ করে বিয়ে দিল। তোদের দিকে খেয়াল আছে তার? সে মেয়ের সাথে রেগে আছে, কারণ মেয়ে কেন পড়াশোনা করলো না। সেই মেয়েকে নিয়ে যত মাথা ব্যথা তার। কেন মেয়ে পড়লো না? কেন মেয়ে খালি রান্নাবান্না করে? মেয়ের পছন্দের খাবার খেলেও গলা দিয়ে ভাত নামে না বুড়োর। সারা জীবন পরের সংসারটাই যেন করে গেছি। আমার মেয়েকে আমি সেই কষ্ট পেতে দেব না। ওই জায়গা তোরই মা, ওটা তোরই সংসার। আচ্ছা শোন, রাখি। তোর বাবা কি করছে দেখে আসি। আমি কথাগুলো শুনে বাকশক্তিহীন হয়ে দাঁড়িয়ে রইলাম। মা এগুলো কি বলল? ওনার ভালোবাসা আর স্নেহ, তাহলে এগুলো লোক দেখানো ছিল? তার মানে উনি আমাকে কোনোদিন নিজের মেয়ে হিসেবে মেনেই নেয়নি? অনেক দেরিতে ওদের আসল রূপ প্রকাশ পেল আমার কাছে। তার মানে এখন তো আমাকে খোঁজা শুরু হয়ে গেছে। আমি এবার দৌড়ে গেলাম বাবার ঘরে। আরে কি আশ্চর্য, দরজা তো আটকানো, তবে আমি ঢুকলাম কি করে? আমার শরীর এত হালকাই বা লাগছে কেন? আমি এগিয়ে গেলাম বাবার কাছে। দেখি বাবা ডুকরে কেঁদে বলছে, মারে, আমি একজন ব্যর্থ বাবা। তোর অভিমানের দেয়াল ভেঙে আমি তোর কাছে যেতে পারিনি, শুধু দূরে সরিয়েছি রে মা। মারে, তুই মরে গিয়ে আমার বেঁচে থাকা অসম্ভব করে দিলি। আমি কি করে বাঁচবো বল? না, আর শোনা সম্ভব না। তার মানে আমি মারা গেছি, তাই কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি বাতাসে ভেসে বেরিয়ে এলাম। দেখি ছোট ভাইটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কিছু বললাম না। কে শুনবে আমার কথা? তারপর প্রায় বাতাসে ভেসে আমি চলে এলাম আমার বাড়ি। না, আমার বাড়ি না, রাফির বাড়ি। ফ্ল্যাটের সামনে ভিড়। ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসারদের দেখা যাচ্ছে। আমি দেখলাম সাদা কাপড়ে আমাকে জড়িয়ে রেখেছে। মেঝেতে জমাট বাঁধা ছোপ ছোপ রক্ত। আমার মাথা ঘুরিয়ে গেল। মনে হলো শরীরটা শরীর না, আমার আত্মাটা মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে চোখ খুলি আমি। এতক্ষণ কি ঘটেছে বুঝে নিতে সময় লাগলো আমার। পাশে রাফি বসে আছে। চিন্তিত গলায় সে জিজ্ঞেস করল, এই কি হয়েছে পারো পাখি? ঘুমের ভেতর কান্না করছো কেন? এসো, বুকে এসো আমার। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে। আমি ওর বুকে মাথা রেখে বললাম, কোথায় আমি? আমার কথা শুনে রাফি অবাক গলায় বলে, সে কি, আমাদের বাসায়, আমাদের বিছানায়? কি ব্যাপার, খুব খারাপ স্বপ্ন দেখেছো বুঝি? আমি হাই তুলে বললাম, কয়টা বাজে? আজ কি বার? রাফি এবার নিশ্চিন্ত গলায় উত্তর দিল, আমার বউয়ের তাহলে ধ্যান ভেঙেছে। আজ বৃহস্পতিবার, তুমি উঠতে দেরি করছিলে, তাই রাইসা নাস্তা বানিয়েছে। আর আমিও তোমাকে ডাকিনি। আজ বৃহস্পতিবার শুনে আমি চমকে উঠলাম। সত্যিই কি ভোরের স্বপ্ন সত্যি হয়? স্বপ্নের মাঝেও দিনটা বৃহস্পতিবার ছিল, আর এখন বাস্তবেও দিনটা বৃহস্পতিবার। মিলে গেল যে। এবার আমি আবার বললাম, আচ্ছা রাফি, রাইসাকে কোচিং থেকে তুমি কি প্রায় আনতে যাও? এই প্রথম রাফির চোখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। রাফি থতমত গলায় বলে, কই না তো, তবে আজ আমাকে বলল নিতে যেতে। কোচিংয়ের পর কোন বান্ধবীর বাড়ি যাবে বলল। কেন বলো তো, কোনো কাজ আছে? রাফির মুখের কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম। স্বপ্নেও তো ঠিক এমন কিছু হয়েছিল। রাইসা কোচিং শেষে বান্ধবীর সাথে আড্ডা মারতে যাবে, তাই দেরি হবে বলে রাফি তাকে আনতে যাবে। কি হলো এটা? দুটো পয়েন্ট তো মিলে গেল। এবার আমি আবার হাই তুলে বললাম, আচ্ছা শোনো না, আমাকে 6 মাস আগে যে ইঞ্জেকশনটা দিয়ে আনলে, তা কিসের যেন ছিল? আর প্রতিদিন কিসের এত মেডিসিন খেতে হয় আমার? আচমকা আমার এমন কথা শুনে রাফির কপালে ভাঁজ পড়ল। আসলে সে ঠিক বুঝতে পারছে না। এতগুলো বছর ধরে ওষুধ খাইয়ে আসছে, 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিয়ে আসছে। কোনোদিন এভাবে প্রশ্ন করিনি। তাহলে আজ হঠাৎ কি হলো? আমার প্রশ্নগুলো ওর মনে ভয় ধরিয়ে দিচ্ছে। রাফি নিজেকে স্বাভাবিক করে বলে, সে তো তুমি জানোই, তুমি দুর্বল বলে ডাক্তার বলেছে 6 মাস অন্তর অন্তর একটা করে ডোজ দিতে, আর ওষুধগুলো নিয়মিত খেতে। কি হয়েছে তোমার পাখি? শরীর খারাপ লাগছে? আমি বললাম, না, এমন মনে হচ্ছে এই প্রথম শরীর খুব ভালো লাগছে। মনো, আজ তো তোমার মিটিং আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবে। আমি রাইসাকে বলে দেব একাই যেন আসে।
আজ আমার কথা শুনে রাফি খুব দুশ্চিন্তায় পড়ে গেল। আজ হঠাৎ আমার এমন কথাগুলো ওকে ভাবতে বাধ্য করছে। রাফি দ্রুত গলায় বলে, কেন, কোনো কাজ আছে? আমি বললাম, বাড়িটা ছাড়তে হবে, তাই সন্ধ্যার পরে বাসা খুঁজতে বের হব। তোমাকে আগেই বলেছি, বাড়িওয়ালার ভাগ্নের নজরটা ভালো না। হেসে উড়িয়ে দিয়েছ। আমি অল্প শিক্ষিত সরল হলেও বোকা না রাফি। ছেলেদের নজর আমি ভালো করে চিনি। এই বলে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেলাম, হতভ্রম মুখের রাফিকে পেছনে রেখে। তারপর হঠাৎ ফিরে বললাম, আর এই পাখি পাখি করে ডাকবে না তো আমাকে, জঘন্য লাগে। আজ আমার ব্যবহারে রাফি যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাকে পাখি ডাকতে মানা করায়। কারণ বিয়ের প্রথম দিন থেকে আমার নাম ধরে নয়, আমাকে পাখি বলে ডাকে। আজ হঠাৎ ওকে পাখি ডাকতে না করাতে চিন্তায় পড়ে গেল বেশি। রাফি বসে মনে মনে ভাবে, কি এমন স্বপ্ন দেখলে পাখি আজ তুমি, যার জন্য তোমার মধ্যে এতটা পরিবর্তন এসেছে? আর আমি কি এমন অন্যায় করেছি যার জন্য এভাবে মুখের উপর না করে গেলে পাখি ডাকতে? রাফি চিন্তা থেকে বেরিয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। তারপর সবাই একসাথে নাস্তা খেতে বসলাম। আমি রাইসার প্লেটে রুটি দিয়ে হঠাৎ বললাম, তুই হোস্টেলে উঠে যা রাইসা, আমরা বাসা বদলাবো, এখান থেকে অনেকটা দূরে। তখন বাসা থেকে কলেজে যাওয়া আসা অনেক সমস্যা হবে তোর, তাই বলছি হোস্টেলে উঠে যা। আর সম্ভব হলে কালে উঠবি, আমি না হয় উঠিয়ে দিয়ে আসবো। আর মাকে বলবি খরচ বেড়ে গেছে, ওষুধের টাকা দেয়া আর সম্ভব হচ্ছে না। আচমকা আমার এমন কথা শুনে দেখলাম রাইসা চোখ বড় বড় করে রুটি মুখে নিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আমি তাকে হোস্টেলে থাকতে বলছি। রাফি আমার কথায় কিছুটা আশ্চর্য হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না আমাকে। আমার সোনার সংসার, যেটাকে আমি 5 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছি, জ্ঞান থাকা অবস্থায় ছাড়কার হতে দেব না। এবার চোখ কান খোলা রেখে সবকিছু দেখতে হবে, কারোর উপর আর অন্ধবিশ্বাস করব না। আমি বললাম, তাড়াতাড়ি খেয়ে নে, ক্লাসে দেরি হয়ে যাবে। নাস্তার টেবিলে আর কোনো কথা হলো না। রাইসা খেয়ে কলেজে চলে গেল আর রাফি অফিসে চলে গেল। এদিকে আমি ঘরে গিয়ে বাবাকে এতগুলো বছর পর ফোন দিয়ে বললাম, কেমন আছো বাবা? ফোনের ওপাশে বাবা নিশ্চুপ রইলেন। কিছুক্ষণ বাদে ভারী গলায় বলে, অভিমান ভেঙেছে মা? আমি চোখের পানি মুছে বললাম, হ্যাঁ বাবা, এতদিন 2 চোখ দিয়ে দেখতাম শুধু, আজ থেকে যে মনের চোখ দিয়ে দেখছি। বাবা, আমার অনার্সের ভর্তির ব্যবস্থা করো তো জলদি। আমার কথা শুনে বাবা প্রাণ খুলে হাসলেন। কতকাল আমি এই হাসি শুনিনি। বাবা বলে, তা জামাই বাবাজিকে বলেছিস? আমি বললাম, না, ও তো অফিসে চলে গেছে, রাতে আসলে বলবো। আর একটা কথা বাবা, রাইসাকে হোস্টেলে রাখার ব্যবস্থা করেছি। বাবা বলে, এটা একদম ভালো কাজ করেছিস, এবার একটু নিশ্চিন্তে থাকা যাবে। আমি বললাম, মা কেমন আছে? বাবা বলে, ভালো আছে। এভাবে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম বাবার সাথে, তারপর ফোন রেখে দিলাম। আজ মন অনেক হালকা লাগছে। বাবার সাথে কথা বলে মনটা শান্ত হয়ে গেল। স্বপ্নের সাথে 2টা ক্লু মিলে গেছে, আর বাকিগুলো মেলে কিনা সেটা আমাকে দেখতে হবে। আজ ওর মিটিং চলাকালীন আমি অফিসে যাব। সত্যিই কি সে মিটিং করছে, নাকি মিটিংয়ের নাম দিয়ে নিতুর সাথে লটর পটর করছে? কিন্তু তার আগে যে বাড়িওয়ালার ভাগ্নে আসবে, কথাটা মনে হতেই শরীরের লোম খাড়া হয়ে গেল। স্বপ্নের মাঝে কি নির্যাতনটাই না করেছিল সে আমাকে, সেটা যদি বাস্তব হয় তাহলে কি হবে? আমি কি একা ওই শয়তানটার সাথে পেরে উঠব? কিন্তু সময়টা মনে করতে পারছি না কেন। রাফির ফোন আসার পরেই ও আসে, আমাকে এখন রাফির ফোনের জন্য ওয়েট করতে হবে। নানান কথা ভাবতে লাগলাম আমি। এদিকে রাফি অফিসে না গিয়ে রাইসার সাথে দেখা করতে ওর কলেজে যায়। আজ যা হয়েছে বাসায় তা নিয়ে রাইসার সাথে কথা বলা দরকার, এই ভেবে সে কলেজে যায়। ভাগ্যক্রমে রাইসাকে কলেজের গেটের কাছেই পেয়ে যায়। রাইসা রাফির গাড়ি দেখে থমকে দাঁড়ায়। রাফি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাইসার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখনো বাহিরে, কলেজে যাওনি? রাইসা বলে, এই তো কিছুক্ষণ পরে ক্লাস স্টার্ট হবে, কিন্তু তুমি এখানে কেন? রাফি বলে, আমি কেন এখানে তুমি কি বুঝতে পারছো না? রাইসা বলে, হ্যাঁ বুঝতে পারছি। রাফি বলে, হঠাৎ কি হলো বলো তো? সকালে আমি ঘুম থেকে উঠে যা যা ওকে বললাম রাফি সব রাইসাকে খুলে বলে। রাফির মুখে সব শুনে রাইসাও ভাবনায় পড়ে গেল, সেও বুঝতে পারছে না কিছু। রাফি বলে, আচ্ছা রাইসা, ও কি কোনোভাবে আমাদের সন্দেহ করছে? রাইসা বলে, শিওর জানি না, তবে ওর হাবভাব দেখে সেটাই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ এমন করার কারণ কি? রাফি বলে, ভোরবেলায় মনে হয় খারাপ একটা দুঃস্বপ্ন দেখে কান্না করছিল, তারপর থেকেই তো এসব চলছে। দেখো রাইসা, তীরে এসে তরি ডুবে যাক, এটা আমি কোনোভাবেই চাই না।
রাইসা বলে, এখন তুমি বলো আমি কি করতে পারি। রাফি বলে, এখন আপাতত কিছু করতে হবে না তোমাকে, তুমি বরং কালকেই হোস্টেলে উঠে যাও, কারণ আমি চাই না ওর সন্দেহ আরও দীর্ঘ হোক। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি নাকি। এই বলে ওরা আরও কিছুক্ষণ কথা বলে যে যার পথে চলে গেল। এদিকে সকাল পেরিয়ে দুপুর হলো। আমি দুপুরের রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে ওর পছন্দের শাড়িটা পরলাম। স্বপ্নে আমি যে শাড়িটা পরেছিলাম ঠিক সেটা। দুপুর 3টা নাগাদ রাফি আমাকে ফোন দেয়। আমি ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, বলো। রাফি বলে, আমার বউটা খাবার খেয়েছে। ওর কথাটা শুনে আমি যেন ওর প্রেমে আবার পড়লাম। সত্যি কি ও আমাকে ভালোবাসে, নাকি ভালোবাসার নামে অভিনয়? আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, না এখনো খাইনি। রাফি বলে, এটা ঠিক না, কেন এমন করো তুমি? তোমাকে না বলেছি সবসময় টাইম টু টাইম খাবার খাবে, কিন্তু তুমি আমার কথা শোনোই না। আমাকে সবসময় টেনশনে রাখো, এখন এই মুহূর্তে খেতে বসো। আমি বললাম, আমি খাবো, তুমি ফোন রাখো। রাফি বলে, না সেটা হচ্ছে না, আমি লাইনে আছি, তুমি খেতে বসো। আমি আর কথা না বাড়িয়ে খেতে বসলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, আজ আমাকে সে পাখি ডাকেনি। সে যাই হোক, খাবার খেতে খেতে ওর সাথে আরও একটু কথা বললাম। তারপর ও ফোন রেখে দিল। ও আমাকে যেভাবে ভালোবাসে মনে হয় আমার মাঝে কোনো খাদ আছে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু আজ ভোরবেলার স্বপ্ন, সেটা তো মিথ্যে হতে পারে না। শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। আমি খাবার খাচ্ছি আর মনে মনে 1-2 করে কাউন্ট করছি। কখন বাড়িওয়ালার ভাগ্নে দরজার কাছে এসে দাঁড়ায়। অপেক্ষা করতে করতে খাওয়া শেষ হলো। বেসিন থেকে হাত ধুয়ে প্লেট ধুয়ে রেখে এসে সোফায় বসলাম। সোফায় বসে মেন দরজার দিকে তাকিয়ে রইলাম। এদিকে বুকটা দুরু দুরু কাঁপছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম আসছে না, তখন মনে মনে একটু নিশ্চিত হয়ে রুমে যেতে নিলেই তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। আমি বিদ্যুৎ চমকানোর মতো চমকে উঠলাম। আমার হাত পা শীতল হয়ে আসছে, এমন মনে হচ্ছে হৃৎপিণ্ড গলার কাছে এসে আটকে আছে। এই সময় দরজায় কে এলো? এদিকে আবারও দরজায় কড়া নাড়ছে। যতবার কড়া নড়ছে ততবার আমি চমকে চমকে উঠছি। তারপরও আমি দরজা খুলছি না। বেশ কিছুক্ষণ পর কড়া নাড়া বন্ধ হলো। এবার আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বুকে থুতু দিয়ে রুমে গেলাম রেডি হতে, কারণ এখন আমাকে রাফির অফিসে যেতে হবে। এই ভেবে রেডি হয়ে সন্ধ্যার একটু আগে করে বেরিয়ে পড়লাম। ওর অফিসে পৌঁছতে পৌঁছতে ঠিক 7টা বেজে যাবে। বাসে উঠে সোজা রওনা দিলাম ওর অফিসে। বাস থেকে নেমে গেটের দারোয়ানের কাছে জিজ্ঞেস করতেই সে বলে, স্যার ভেতরে আছে, মিটিং চলছে এখনো। আমি ভেতরে ঢুকে সোজা ওর কেবিনের ওখানে গেলাম। করিডোরে শুধু করিডোরের বাতি জ্বলছে, আর অন্য কোনো লাইট জ্বলছে না। যেমন স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমন। কিন্তু দারোয়ান তো বলল মিটিং চলছে, তাহলে এভাবে লাইট বন্ধ করে অন্ধকার করে রেখেছে কেন? আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। স্বপ্নে দেখা সেই দৃশ্য দেখব না তো? বুকে হাত রেখে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে ধীর পায়ে এগোতে লাগলাম। কেবিনের দরজার কাছে গিয়ে ওয়েট না করে সেই স্বপ্নে দেখা কাচের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ভেতরের দিকে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, ভেতরে এখনো মিটিং চলছে। ভাগ্যিস রাফি আমাকে এখনো দেখতে পাইনি। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। যখন দেখলাম এক এক করে বেরিয়ে আসছে, তখন আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। সবাই বেরিয়ে গেছে, কিন্তু এখনো রাফি বের হয়নি। ব্যাপারটা কি হলো? আমি আবার জানালার কাছে এসে দাঁড়ালাম। ভেতরে চোখ রাখতেই দেখি নিতু ফাইল খুলে কি যেন বোঝাচ্ছে রাফিকে। তারপর রাফি একটা সাইন করে দিতেই নিতু বেরিয়ে গেল। আজে বাজে কোনো কথা বা অশালীন কিছু দেখলাম না। তাহলে কি আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি, নাকি ওরা কোনোভাবে বুঝে গেছে আমি এখানে আছি? এভাবে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ও হয়তো অন্য কিছু সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং ভেতরে প্রবেশ করি। আমি আর দেরি না করে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। রাফি তখন ফাইল গুছিয়ে টেবিলে সাজিয়ে রাখছে। হঠাৎ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, আবার অবাক চোখে তাকিয়ে আছে। রাফি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আমি ওর অফিসে এসেছি। রাফি তাড়াতাড়ি ফাইলগুলো রেখে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই তুমি ঠিক আছো তো? আমি ওকে হালকা জড়িয়ে ধরে বললাম, ঠিক আছি। রাফি বলে, তুমি হঠাৎ আমাকে না জানিয়ে অফিসে এলে যে, কিছু কি হয়েছে? আমি কেন এসেছি সেটা আড়াল করে বললাম, না কিছু হয়নি। আমি ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দেব, তাই তোমাকে না বলে চলে এসেছি। তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাফি আমার কপালে একটা চুমো দিয়ে বলে, অনেক বড় সারপ্রাইজ দিয়েছো তুমি আমাকে। আজ তুমি আমার পছন্দের শাড়ি পরেছো।
কি বলবো তোমাকে, যা দারুণ লাগছে তোমাকে, ইচ্ছে করছে এখানেই তোমাকে আদর করা শুরু করে দেই। আমি ওর পেটে মোচড় দিয়ে বললাম, ইস শক্ত তো। রাফি বলে, উফ কি করছো, লাগছে তো। তবে এখন চলো বাসায়, বাসায় গিয়ে আগে আমাকে ঠান্ডা করো। তোমার এই সাজসজ্জা সৌন্দর্য যে আমার শরীরে জ্বালা ধরিয়ে দিয়েছে। কত দিন পর সেজেছো তুমি। এই বলে আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে রাফি আমাকে পাজা কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এসে গাড়ির সিটে বসিয়ে দিল। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই এটা ভেবে পাচ্ছে না আমি আচমকা অফিসে কোথা থেকে উধাও হলাম, কারণ দারোয়ান ছাড়া আমাকে কেউ দেখেনি। আর তার চেয়ে বেশি অবাক হলো আমার প্রতি রাফির ভালোবাসা দেখে। 5 বছর সংসারে রাফি এখনো সেই প্রথম দিনের মতো আমাকে ভালোবাসে। সত্যিই কি ভালোবাসে, নাকি এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? এখন আমাকে সেটাই বের করতে হবে। ওর ছোঁয়া, ওর ভালোবাসা আগে যেমন আকৃষ্ট করতো আমাকে, কেন জানি না ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ওর ভালোবাসাটা একটা বোঝা মনে হতে শুরু করেছে। মনে হয় আমি এই ভালোবাসার নিচে দাবা পড়ে দম বন্ধ হয়ে মরে যাব। তারপরও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে যাচ্ছি। গাড়ির সিটে বসে আমি বললাম, এটা কি হলো? রাফি আমার সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, কোনটা? আমি বললাম, এই যে সবার সামনে তুমি আমাকে কোলে করে নিয়ে আসলে, কি ভাববে সবাই বলো তো? রাফি বলে, কে কি ভাবছে সেটা দেখার বিষয় না, বিষয় হলো আচমকা তোমাকে ওরা অফিসে দেখে ভূত দেখার মতো ভয় পেয়েছে। অফিসে ঢুকতে তোমাকে কেউ দেখেনি, কিন্তু তোমাকে নিয়ে বেরিয়ে আসতে সবাই দেখেছে। কি বলবো তোমাকে, ওদের মুখ দেখার মতো ছিল। এটা শুনে আমি হেসে ফেললাম। রাফি কথা শেষ করেই আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, এই কি হচ্ছে এসব, কেউ দেখে ফেলবে তো? রাফি বলে, কেউ দেখে ফেললেও কিছু যায় আসে না আমার। এই বলে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট করে দিল। তারপর বেশ কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম, কিন্তু এখনও রাইসা বাসায় আসেনি। তার আজ আসতে দেরি হবে। এদিকে রাফি গাড়ি থেকে নেমে আমাকে আবার কোলে তুলে নিল। ভাগ্যিস গেটের দারোয়ান ছাড়া আর কেউ ছিল না সেখানে, তা না হলে তো নানান কথা শুনতে হতো। কারণ এই সোসাইটিতে এমন এমন কিছু লোক আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। যাই হোক, রাফি আমাকে কোলে নিয়ে কিভাবে যে দরজা খুলল আমি নিজেও জানি না। পুরুষ মানুষের শক্তি মেয়েদের থেকেও 3 গুণ বেশি থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবার দরজা লাগিয়ে সোজা আমাকে নিয়ে বেডরুমে চলে গেল। এটা দেখে আমি তো তাজ্জব বনে গেছি, কারণ ও আমাকে গাড়ি থেকে কোলে করে নিয়ে 3 তালা অবধি সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে এসে আবার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছে। কি অবাক কাণ্ড বলুন তো। আমাকে খাটে বসিয়ে দিয়ে রাফি ঘামে ভেজা শার্টের বোতাম খুলতে লাগলো। ওর নেশাগ্রস্ত চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ। ঠোঁটের কোণে হালকা হাসি লেগেই আছে। শার্ট খুলে ছুঁড়ে ফেলে খাটের উপর হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে লাগলো। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আমার। এই 5 বছরের সংসারে আমি আর রাফি অগন্তি বার মিলিত হয়েছি, কিন্তু আজ কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এমন মনে হচ্ছে এই প্রথম আমি ওর সাথে মিলিত হচ্ছি। তাহলে কি ওই স্বপ্নটার জন্য এমন মনে হচ্ছে? এরই মধ্যে রাফি আমার কাছে চলে এসেছে। সে এবার অর্ধ শুকিয়ে যাওয়া ঘাম মিশ্রিত শরীরের সাথে আমাকে জড়িয়ে নেয়। ওর শরীর থেকে হালকা পারফিউম আর ঘাম মিশ্রিত একটা ঘ্রাণ নাকে এসে লাগছে। ঘ্রাণটা খুবই মোহনীয়। দূরে সরিয়ে দেওয়ার বদলে আরো কাছে আসতে আকৃষ্ট করে। আমি এবার চোখ বন্ধ করে ওকে 2 হাতে জড়িয়ে ধরলাম। ওর বুকে মাথা রাখার সাথে সাথে এমন মনে হচ্ছে আমি কোনো সুখের স্বর্গে আছি। ভুলে গেলাম বাস্তবতা। রাফি আমাকে জড়িয়ে ধরে বিছানায় ধীরে ধীরে শুয়ে পড়ল। ওর এক হাতের উপর আমি মাথা রেখে শুয়ে আছি। রাফি মাথা তুলে আধশোয়া অবস্থায় সে আমার চোখে চোখ রাখে। আমার চোখে চোখ রেখে ধীরে ধীরে আমার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। আর আমি লজ্জায় মুখ অন্যদিকে ফিরিয়ে চোখ বন্ধ করে নিলাম। আমার কাণ্ড দেখে রাফি হেসে বলে, এ কি কাণ্ড, আমার বউটা তো দেখছি সেই বিয়ের প্রথম দিনের মতো লজ্জা পাচ্ছে। তোমার এই লজ্জা যে আমাকে আরো পাগল করে দেয়। কথা বলতে বলতে ততক্ষণে সে আমার ব্লাউজের বোতামও খুলে ফেলেছে। এবার আমার ফর্সা উন্মুক্ত বুক ওর চোখে পড়ল। সে আর একটা কথাও না বলে মুখ ডুবিয়ে দিল আমার বুকে। আমি শিহরিত হয়ে ওর চুল খামচে ধরলাম। ধীরে ধীরে সে আমার গলা বেয়ে আমার ঠোঁটে কিস করলো। আলতো করে কিস করে আমার চোখে চোখ রেখে আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রত্যেকটা ছোঁয়া আমার শরীরে অনুভূতি বাড়িয়ে দিল। ধীরে ধীরে আমরা দুজন মিলিত হলাম। বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে গেল। হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যার জন্য আমি আর রাফি প্রস্তুত ছিলাম না।
কারণ এর আগে এমন ঘটনা কখনো হয়নি। রাফির মুখে বিরক্ত ফুটে উঠল, কারণ তার ভালোবাসায় যে ব্যাঘাত ঘটল। এক রাশ বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি এখন কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এরপরে যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। এই গল্পের লাস্টের ৬-৭ মিনিটের ভয়েস একটু ডিফারেন্ট হবে, কারণ আমার সর্দি হওয়ার কারণে ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে। আমি বাধ্য হয়েই ভয়েসটা রেকর্ডিং করেছি, কারণ আপনারা দ্বিতীয় পর্বের জন্য রিকোয়েস্ট করছেন। আমি খুবই দুঃখিত ভালোভাবে ভয়েসটা কভার করতে না পারার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।